বড়দিন এবং খ্রিস্টীয় বর্ষবরণের পর ইউরোপে বেড়ে গেছে করোনা সংক্রমণ। ইতালিতে একদিনে আক্রান্ত ৬১,০০০। ভারতের গোয়ায় প্রমোত্তরীতে ৬৬ জনের কোভিড শনাক্ত। মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় সৌদি আরবের তৎপরতা। ইরানকে রুখতে প্রতিবেশী দেশগুলোকে কাছে টানার চেষ্টা। এবং সৌদি আরবের তাবুক অঞ্চলে বিরল তুষারপাত, স্থানীয় ও পর্যটকদের ভিড়, নেচে গিয়ে উদযাপন। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইতালিতে বড়দিন এবং খ্রিস্টীয় বর্ষবরণের পর ভয়াবহ রূপ নিয়েছে করোনা সংক্রমণ। সবশেষ একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬১,০০০-এর বেশি মানুষ, আর মারা গেছেন ১১৩ জন। এর মধ্যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনে আক্রান্ত শতাধিক। রোমের ইতালি থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন জোমানা মাহমুদ। ২০২০ সালে ইতালিতে একদিনে করোনায় শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ৪০,৯০২ জন। ২০২২ সালে একদিনে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৪,২০২ জনে। দেশটিতে মোট নাগরিকের ৭৮.৩০% মানুষ ২ ডোজ এবং ৩৪% বুস্টার ডোজ গ্রহণের পরও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। দেশটির বেশিরভাগ মানুষ টিকা না নেয়ায় এই পরিস্থিতি বলে মনে করছেন ইতালির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকি করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের ৫০% নাগরিক করোনা ঔষধ গ্রহণের অস্বীকৃতি জানিয়েছেন। করোনা সংক্রমণ বাড়ায় আবারও লোকসানের আশঙ্কায় প্রবাসী ব্যবসায়ীরা। আমরা প্রবাসীরা অনেক আতঙ্কিত আছি। বৈশ্বিক করোনা দিন দিন বাড়তেছে। যদি এইরকম দিন দিন বাড়ে তারা আমরা প্রবাসীরা কর্মসংস্থান হারাবো, প্লাস আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। অমিক্রন দিন দিন ইতালিতে অতিমাত্রায় বাড়তে আছে খুবই। যদি এরকম চলতে থাকে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু মন্দার দিকে, আরও এরকম মন্দা বাড়তে থাকবে যদি এরকম চলতে থাকে। ২০২০ সালের মতো আবারও এই পরিস্থিতির শিকার আমরা হই, তাহলে আমরা যারা এখানে প্রবাসীরা কর্মসংস্থানে আছে এদের কর্মসংস্থান হারাবে। এদিকে গত একদিনে ৩ নবজাতকের শরীরে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন শনাক্ত হওয়ায় নতুন উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া একটি প্রমোত্তরীতে ১৫০ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও আগামী ১০ জানুয়ারি থেকে টিকা নেওয়া শিক্ষার্থীদের জন্য স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। বাকিদের ঘরে বসে অনলাইন ক্লাস করতে হবে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এদিকে একদিনে করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেল অস্ট্রেলিয়ায়। করোনা ঠেকাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। দীর্ঘদিন পরে দেশে ফেরার সুযোগ পেলেও সংক্রমণ বাড়ায় আতঙ্কিত প্রবাসীরা। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। যাব তার কাছে। রুবেল। ধন্যবাদ ইমদাদ। ঠিক যেমনটি বলছিলেন যে একদিনে করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে অস্ট্রেলিয়াতে। গত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়াতে প্রায় ৪৮,০০০ জন করোনা সংক্রমিত হয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু আয়তনে অনেক বড় দেশ হলেও এখানে জনসংখ্যা কিন্তু তুলনামূলক কম। অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা আছে ২.৫ লক্ষেরও বেশি এবং অস্ট্রেলিয়ার জনসংখ্যা কিন্তু ২.৫ কোটির কাছাকাছি। তার মানে অনেক মানুষ এই মুহূর্তে করোনা সংক্রমিত অবস্থায় আছে। আপনারা যেটি বলছিলেন যে এর আগে যে সবাই জানেন যে যেসব দেশে শ্বেতাঙ্গ বেশি বা যেসব দেশে বড়দিনের উৎসবটা তুলনামূলক বেশি হয় সেসব দেশে কিন্তু নিউ ইয়ার এবং বড়দিনের এই সময়টিতে কিন্তু একটি বড় লম্বা ছুটি দিয়ে দেওয়া হয়, যেটি বাংলাদেশে ডিসেম্বর মাসে স্কুল কলেজের একটি বড় লম্বা ছুটি পাওয়া যায়। সেরকম একটি ছুটিতে কিন্তু সরকার এবছর অস্ট্রেলিয়াতে সব ধরনের রুলস রেগুলেশন, মোটামুটি সব ধরনের রুলস রেগুলেশন তুলে নিয়েছিল, যেটি গত বছর করেনি, তার আগের বছর করতে পারেনি। মানুষ কিছুটা বিরক্ত অবস্থায় ছিল অবশ্যই যে তারা আসলে সারা বছর আটকে থাকলো, লকডাউনে থাকলো, বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে থাকলো, কিন্তু তারা কিন্তু সেভাবে বড়দিন বা বড় সময়টুকু পরিবারের সাথে বাইরে গিয়ে উদযাপন করার সুযোগ পায়নি।
সেটির সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছে এবছর অস্ট্রেলিয়ার সরকার, এবং সেটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে। মাত্র 2-2.5 সপ্তাহ আগে যেখানে সিডনিতে করোনা সংক্রমিত হয়েছিল 250 জন মানুষ, সেখানে গত 24 ঘন্টায় সিডনিতেই 23,500 জনের মতো করোনা সংক্রমিত হয়েছে। সিডনি, বৃহত্তর সিডনি বলবো, কারণ নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য পুরোটা জুড়ে 23,000 জন। মূলত এই বড় শহরগুলোতে করোনা সংক্রমণ অনেক বেশি, এবং বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে করোনা সংক্রমণ কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। মেলবোর্ন কিন্তু দ্বিতীয় খারাপ পর্যায়ে আছে এই মুহূর্তে। মেলবোর্নেও 14,000-এর বেশি মানুষ গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছে। বৃহত্তর ব্রিসবেনে কিন্তু প্রায় 5,700 জনের মতো করোনা সংক্রমিত হয়েছে। এছাড়া বড় শহর বলতে আছে এডিলেড, সেখানেও কিন্তু করোনা সংক্রমণ 3,500-এর কাছাকাছি, 3,300 জনের মতো। পার্থে করোনা সংক্রমণ বাড়ছে, তাসমানিয়াতে, ক্যানবেরাতে করোনা সংক্রমণ বাড়ছে। মাত্র কয়েক মাস আগেও যখন আমি লাইভ দিচ্ছিলাম বা নিউজ পাঠাচ্ছিলাম অস্ট্রেলিয়া থেকে, আপনাদের কিন্তু জানাচ্ছিলাম যে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বা ডারউইন বা ছোট ছোট শহরগুলোতে, স্টেটের বড় স্টেট কিন্তু সেখানে জনসংখ্যা কম এবং শহরগুলো তুলনামূলক ছোট, সেই শহরে অবস্থানরত বাংলাদেশিরা কেউ করোনা সংক্রমিত অবস্থায় নেই, কারণ সেখানে করোনা সংক্রমণ নেই বললেই চলে। যেহেতু অস্ট্রেলিয়া একটি বড় দেশ এবং এখানে যে স্টেটগুলো তারা কিন্তু তাদের নিজস্ব আইন আছে, সেই আইন অনুযায়ী তারা বিভিন্ন সময়ে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য তারা বর্ডার কিন্তু বিভিন্ন সময় বন্ধ করে রেখেছে, আন্তর্জাতিক বর্ডার বন্ধ করে রেখেছে, আন্তঃসীমানা যেটি এক স্টেট থেকে আরেক স্টেট সেটি কিন্তু বন্ধ করে রেখেছে। অনেকটা উদাহরণ দিয়ে বলা যায় যে ঢাকা শহরে করোনা সংক্রমণ বেড়েছে কিন্তু রাঙামাটিতে করোনা সংক্রমণ নেই, যে কারণে চিটাগাং করেছে যে ব্লক করে রেখেছিল বর্ডারটা। তার মানে যেন এখানে পরিস্থিতি ধীরে ধীরে ভালো আসুক কিন্তু দেশের অন্যান্য জায়গায় যেন ছড়িয়ে না পড়ে, সেটি কিন্তু এবার আর সম্ভব হয়নি। স্কট মরিসন সরকার কিন্তু মাত্র কিছুদিন আগে, 20 দিন আগে বলা চলে, ডিসেম্বরের 15 তারিখ থেকে কিন্তু সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল এবং স্কুল হলিডে চলছে এই মুহূর্তে। আপনারা জানেন যে ইয়ার শেষ হয়েছে, যে কারণে স্কুল হলিডে থাকাতে বাচ্চাদেরকে নিয়ে, পরিবার নিয়ে অনেকে কিন্তু বাসার বাইরে বেরিয়েছে, শপিংয়ে গেছে। এখানে ব্ল্যাক ফ্রাইডে থাকে, এখানে বক্সিং ডে বলে, যেই দিনগুলোতে আপনারা নিউজে দেখে থাকবেন যে লক্ষ লক্ষ মানুষ শপিং করতে বের হয়, কারণ সেখানে প্রচুর ডিসকাউন্ট থাকে। এছাড়া বড়দিনের যে পার্টিগুলো হয় সেখানে গেছে, এবং 31st নাইটের যেই আয়োজন থাকে সিডনিতেই শুধুমাত্র প্রতি বছর অন্তত 10 লক্ষ লোক 31st নাইটের যে ফায়ারওয়ার্কস, পৃথিবী বিখ্যাত ফায়ারওয়ার্কস, সেটি দেখতে আসে। এবছর যদিও রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কিন্তু একই সময় সরকার কিন্তু সেই ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার টিকিট বিক্রি করেছে। তার মানে সরকারই মোটামুটি অ্যালাউ করেছে যে আপনারা আসুন এবং দেখুন, যে কারণে হাজার হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছে। এবং আপনাদের মনে করিয়ে দেয় যে মেলবোর্ন এবং সিডনি যখন গত কয়েক মাস আগে লকডাউনে চলে গেল, সেখানে মাত্র 9 জন বা 6 জন করোনা সংক্রমিত হয়েছিল, পুরো শহরকে লকডাউনে চলে যেতে হয়েছিল, কঠোর লকডাউনে। সেখানে একদিনে 23,000 জন মানুষ যখন করোনা সংক্রমিত হচ্ছে, বুঝতে হবে মোটামুটি আশেপাশে অনেকেই করোনা সংক্রমিত অবস্থায় আছে। আমার কাছে খবর আছে বাংলাদেশি অনেক পরিবার এই মুহূর্তে করোনা সংক্রমিত অবস্থায় আছে। তবে সরকার যে নিয়ম দিয়েছে সেটি হচ্ছে যে বাসায় থাকতে হবে, আইসোলেশনে থাকতে হবে 7 দিনের জন্য, এবং বের হয়ে এসে তাদেরকে আবারও করোনার টেস্ট করাতে হবে, এবং টেস্ট করানোর পরে নেগেটিভ আসলে তারা আবারও তাদের কাজে ফেরত যেতে পারবে। এবং এই সময়টুকুতে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সরকার তাদেরকে আর্থিক সহায়তা দিবে। তবে দেখার বিষয় এটি যে সরকার অর্থনীতির চাকা ঘোরানোর জন্য যেহেতু সবাইকে আবার অস্ট্রেলিয়ার বর্ডার ওপেন করে দিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আসতে সুযোগ দিয়েছে, স্বল্পমেয়াদী ভিসা যারা আছে তাদেরকে আসতে সুযোগ দিয়েছে, যেহেতু কর্মক্ষেত্রে এই মুহূর্তে খুব বেশি মানুষ নেই, প্রচুর জব এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আছে কিন্তু কাজ করার মানুষ এই মুহূর্তে নেই, তো সেটি ফিল আপ করার জন্য যখন দেশের বাইরে থেকে মানুষ আসার সুযোগ দিয়েছে, একই সাথে কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় যারা আছে, যারা অস্ট্রেলিয়াতে যারা আছে, যারা আমরা আছি, আমরা অনেকেই কিন্তু করোনা সংক্রমিত হচ্ছি এবং নিজেরাই করোনার কারণে চাকরিতে যেতে পারছি না, এবং সরকারকে কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে এই মানুষগুলোকে। তো এরকম একটি ঘোলাটে পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন আছে অস্ট্রেলিয়াতে, কিছুদিন আগে কাউন্সিল নির্বাচন হয়ে গেল, এবং এই করোনার মধ্যেই সেই নির্বাচনগুলো প্রস্তুতি নিতে হচ্ছে দলগুলোকে। তো সরকার কিন্তু গত 2 বছরে, দেড় বছরের বেশি সময়ে কিন্তু অস্ট্রেলিয়াকে করোনামুক্ত রাখতে পেরেছিল, যে কারণে তাদের জনপ্রিয়তা কিন্তু একদম তুঙ্গে উঠে গিয়েছিল। যে পৃথিবীর অনেক দেশ যখন খারাপ অবস্থায় ছিল, সেখানে অস্ট্রেলিয়া করোনা সংক্রমণের হার অনেক কম ছিল, মৃতের সংখ্যা অনেক কম ছিল। সেই পরিস্থিতি কিন্তু এখন পুরোটাই পাল্টে গেছে। তো সরকার
প্রচুর চাপে আছে। বিরোধী দল থেকে, মিডিয়া থেকে রেগুলার বলা হচ্ছে যে মাত্র 2 সপ্তাহ আগে বলা হয়েছিল, যেদিন 2000 জন করোনা সংক্রমিত হয়েছে সিডনিতে, সেদিন কিন্তু নিউজে এসেছিল যে আগামী কিছুদিন পরে 25,000 জন প্রতিদিন সংক্রমিত হলে আমরা অবাক হব না। এটি নিয়ে কিন্তু অনেক হাসি ঠাট্টাও করা হয়েছে যে আসলে বিশ্বাসযোগ্য মনে হয়নি যে আসলে কি 10 দিন পরে 10 গুণ বেশি মানুষ করোনা সংক্রমিত হবে কিনা। তো বাংলাদেশিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবারও বলবো যে শিক্ষার্থীরা যাদের সিমটম আছে, করোনা সংক্রমিত হচ্ছে অথবা সংক্রমণের এই প্রেশারের কারণে তারা তাদের চাকরিতে যেতে পারছে না। স্টেট থেকে স্টেটে যারা যায় এই লম্বা ছুটিতে, অনেকে কিন্তু বেড়াতে গেছে বাংলাদেশিরা এবং ফিরেছে করোনা নিয়ে, অথবা করোনা নিয়ে তারা গিয়েছে এবং গিয়ে করোনা দিয়ে এসেছে, এরকম একটি পরিস্থিতি। কারণ হাফ ছেড়ে তারা বাঁচার জন্য সিডনি থেকে বা মেলবোর্ন থেকে, শহরের কোলাহল থেকে কিছুটা বের হওয়ার চেষ্টা করেছিল। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক বর্ডার এই মুহূর্তে নাগরিক যারা আছে এবং যারা অস্ট্রেলিয়া পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য খোলা আছে। এছাড়া স্বল্পমেয়াদী ভিসা যারা আছে তাদেরকেও কিন্তু শর্ত সাপেক্ষে অস্ট্রেলিয়াতে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রচুর বাংলাদেশি এই মুহূর্তে আসছে। তবে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো খবর নিয়ে জানা গেছে যে অনেক বাসাবাড়ি খালি থাকার পরেও শিক্ষার্থীরা সাধারণত এসে একটি ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে একটি রুম শেয়ার করে অথবা একটি আলাদা রুম নিয়ে থাকতে চায়। সেই সুযোগটা এই মুহূর্তে তারা খুব বেশি পাচ্ছে না, কারণ নতুন যারা অস্ট্রেলিয়াতে আসছে তাদের প্রতি খুব বেশি ওয়েলকামিং এই মুহূর্তে কমিউনিটি না, সরকার না। কারণ তারা হয়তো বা আসার সময় এয়ারপোর্ট থেকে, প্লেন থেকে করোনা সংক্রমণ নিয়ে আসছে। তো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক বর্ডার খোলা আছে বললে শুনতে যেমন শোনায়, আসলে ব্যাপারটি এমন নয়। প্রচুর বাংলাদেশি এবছরও শুরুতে এই জানুয়ারির শুরুতে বা ডিসেম্বরের শেষে কিন্তু দেশে যাওয়ার সুযোগ পায়নি, অপেক্ষারত অবস্থায় আছে। হয়তো আগামী বছরের মাঝামাঝিতে এই বছরের মাঝামাঝিতে প্রচুর বাংলাদেশি প্রায় দীর্ঘ 2-3 বছর পর দেশে যাবে, সেটি প্রত্যাশা। এবং শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। তবে এই ফেব্রুয়ারি সেমিস্টারে প্রচুর শিক্ষার্থী আসবে এই ধরনের একটি আশা যে ছিল, সেটি এই মুহূর্তে মোটামুটি সম্ভব না বলেই মনে হচ্ছে। কারণ লক্ষ লক্ষ মানুষ করোনা সংক্রমিত হচ্ছে। সরকার বিধিনিষেধ কিন্তু নতুন করে আরোপ করতে পারে। তবে অস্ট্রেলিয়া ভিসা এই মুহূর্তে স্টুডেন্ট ভিসা পাওয়া কিন্তু তুলনামূলক আগের চেয়ে অনেক সহজ হচ্ছে। তবে হয়তো এই আগামী সেমিস্টারটি স্টুডেন্টরা চাইলেই ধরতে পারবে না, তাদেরকে হয়তো বা জুন-জুলাই সেমিস্টারকে এসে পড়াশোনা শুরু করতে হবে। তো অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা করোনা সংক্রমিত অবস্থায় থাকলেও এই মুহূর্তে কেউ মারা যায়নি নতুন করে। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে এমদাদের কাছে। ধন্যবাদ। আমিনুল রুবেল, আপনাকেও ধন্যবাদ। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির খবর সিডনি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল রুবেল। এবার ভারতের পর্যটন শহর গোয়ায় একটি প্রমোদ তৈরিতে করোনার হানা। 2000-এর বেশি যাত্রী ও ক্রুদের নমুনা পরীক্ষার পর 66 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় পর্যটকদের জাহাজেই রাখার কথা জানিয়েছে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী। এদিকে লিসবনে আইডা পার্লা নামের একটি বিশাল প্রমোদ তৈরির ক্রু এবং যাত্রীদের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর জাহাজটির সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনের আটলান্টিক সাগরের তীরে নোঙর করা আইডা পার্লা নামের বিশাল প্রমোদ তৈরিতে এখন কেবলই নিরাপত্তা, নেই পর্যটকদের আনাগোনা। জার্মান থেকে ছেড়ে আসা বিলাসবহুল এই জাহাজটিতে কোভিড শনাক্ত হওয়ার পর ভেস্তে গেছে নববর্ষ উদযাপন। এরই মধ্যে 3000-এর বেশি যাত্রীদের জাহাজ থেকে বের করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। জার্মান জাহাজ কোম্পানির এই প্রমোদ তৈরিতে এখন পর্যন্ত 64 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ভাবতেই পারিনি এভাবে ফিরে যেতে হবে। একটা সুন্দর ভ্রমণের অপেক্ষায় ছিলাম। এই জাহাজটি ভালো সময় কাটানোর ব্যবস্থা করেছিল, করোনার কারণে সেটি আর হলো না। এদিকে মুম্বাই থেকে পর্যটন নগরী গোয়া যাওয়া বিলাসবহুল ক্রুজশিপ কর্ডেলিয়ায় 66 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জানা গেছে জাহাজের একজন ক্রু করোনা আক্রান্ত হওয়ার পর 2000-এর বেশি যাত্রী ও ক্রুদের নমুনা পরীক্ষার পর 66 জনের করোনা শনাক্ত হয়। তবে যাত্রীদের জাহাজ থেকে নামানো হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনা মোকাবিলায় নানামুখী তৎপরতা চলছে জার্মানিতেও। গির্জার পর এবার করোনার ভ্যাকসিন প্রদানে এগিয়ে এসেছে নাইট ক্লাবগুলোও। দেশটিতে চলমান পরিস্থিতিতে ক্লাবগুলোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পিটু বড়ুয়া। করোনায় নাকাল গোটা জার্মানি। ডেল্টার তাণ্ডবের পর এবার ওমিক্রনের হুঙ্কার। দিশেহারা দেশটির সাধারণ জনগণ। এরই মধ্যে গতি বেড়েছে টিকা কার্যক্রমেও। করোনা প্রতিরোধে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানাভাবে কাজ করে যাচ্ছে। গেল সপ্তাহে জার্মানির জাক্সেন অঙ্গরাজ্যের গির্জায় করোনার টিকা কর্মসূচির পর এবার সরকারের কড়াকড়িতে বন্ধ হয়ে যাওয়া নাইট ক্লাবগুলোও করোনার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি টিকা
গ্রহণে উৎসাহিত করছেন সাধারণ নাগরিকদের। দেখুন, করোনা ভাইরাসের কারণে আমাদের ক্লাবগুলোর অবস্থা খুবই করুণ। টিকা নিতে অনাগ্রহ এবং করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার ক্লাবগুলোকে বন্ধ করে দিয়েছে। তবে আমরা নতুন করে আশা করছি ক্লাবগুলোতে এই ধরনের টিকা প্রদান কার্যক্রম চালু হলে টিকা গ্রহীতার সংখ্যা বাড়ার সাথে সাথে আমরা আগের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবো। সে কারণেই আমাদের এই উদ্যোগ। সোমবারে রাজধানী বার্লিনে শুরু হওয়া এই করোনা টিকা কর্মসূচিতে প্রাথমিকভাবে অংশ নেয় 4টি ক্লাব। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা আশা করছেন সপ্তাহ শেষে কমপক্ষে প্রায় 5,000 ক্লাব প্রেমী মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। যদিও আমরা খুব ছোট পরিসরে এই ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি, তারপরও সাধারণ মানুষের আগ্রহ কিন্তু বেশ দেখতে পাচ্ছি। আশা করছি টিকা নিতে আরো অনেকেই আগ্রহী হবে। এদিকে দিনের পর দিন বড় হয়ে উঠছে ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা। নতুন এই ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 30,000। পাশাপাশি নতুন করে 30 মিলিয়ন মানুষ বুস্টার ডোজ নিচ্ছেন। আগামী 7ই জানুয়ারি কোয়ারেন্টাইন ইস্যু সহ করোনা মোকাবিলায় অঙ্গরাজ্যগুলির মিনিস্টার প্রেসিডেন্ট ও সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে চ্যান্সেলর ওলাফ শলসের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গে চলছে কঠোর বিধিনিষেধ। একই সঙ্গে সোমবার থেকে কার্যকর হয়েছে রাত্রিকালীন কারফিউ। এদিকে করোনার বিধিনিষেধের মধ্যেও দেশ জুড়ে চলছে টিকাদান কার্যক্রম। সোমবার থেকে দেয়া শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সীদের। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। গেল বছরের ডিসেম্বরের প্রথম দিন পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 126 জন। এক মাসের ব্যবধানে 1 জানুয়ারি একদিনে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ায় 3,500-এ। এমনকি গেল সপ্তাহের সোমবারও রাজ্যটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 456 জনের। সেখানে এক সপ্তাহের ব্যবধানে এই সোমবার সেই সংখ্যা দাঁড়ায় 7,000-এর মতো। সংক্রমণ বিস্তারের হার প্রায় 16% হওয়ায় শঙ্কিত পশ্চিমবঙ্গ সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে এদিন সকাল থেকেই করোনার কঠোর বিধিনিষেধ চলছে রাজ্যটিতে। সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেই বিধিনিষেধে মানুষ কতটা গ্রহণযোগ্যতা নেবে তাতে বলা মুশকিল। কেস যেভাবে লাস্ট কয়েকদিন বেড়েছে তাতে এই বিধিনিষেধটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, যথেষ্ট যুক্তিসঙ্গত। প্রত্যেকটা মানুষকে আগে সুস্থ থাকতে হবে। নতুন বিধিনিষেধ জারি হলেও তা উপেক্ষা করে ট্রেনে ভিড় দেখা যায় অন্য সাধারণ দিনের মতোই। এমনকি এদিন রাস্তাঘাটেও চোখে পড়ল মাস্কহীন মানুষের মুখ। সংক্রমণ দ্রুত বিস্তারের পাশাপাশি ভারত জুড়ে করোনার টিকা কার্যক্রমও চলছে জোর গতিতে। সকাল থেকে ভারতে শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম। এদিন কলকাতার একটি টিকা কেন্দ্র উদ্বোধন করেন কলকাতার নবনিযুক্ত মেয়র ফিরহাদ হাকিম। যতগুলো স্কুল আমাদের অফার করে সব স্কুলে গিয়েই আমরা দেব, আমাদের কাছে ভ্যাকসিনের স্টক আছে। ভারতে সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 34,000 মানুষ, যার মধ্যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন আক্রান্তের সংখ্যা 3,000-এর কাছাকাছি। ইতিমধ্যে দেশটিতে প্রায় 140 কোটি ডোজ টিকা দেয়া শেষ হয়েছে, যার মধ্যে 61% মানুষ নিয়েছেন 2 ডোজ। এদিকে চলতি মাসের 10 জানুয়ারি থেকে 60 ব্যক্তি, স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরানের হুমকি মোকাবিলায় নানামুখী তৎপরতা শুরু করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে সোমবার জর্ডান সফরে যান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আম্মানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজেদের অনড় অবস্থানের কথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সৌদি আরবের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী।
মধ্যপ্রাচ্যের কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলাপ হয়েছে। এর মধ্যে উভয় দেশেরই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। সামনের দিনগুলোতে বিভিন্ন বিষয়ে এক হয়ে যেন কাজ করতে পারি, সে বিষয়ে একমত হয়েছি আমরা। নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের। এ সময় সৌদি আরবে হাউথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক ইস্যুতে আমাদের মধ্যে দারুণ এক আলোচনা হয়েছে। সিরিয়া, লিবিয়া সহ আঞ্চলিক দেশগুলোর সংকট আমাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে। এই ইস্যুগুলোতে সামনের দিনগুলোতে আমরা এক হয়ে কাজ করব। বিশ্লেষকরা বলছেন, ইরাক, সিরিয়া এবং লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের আধিপত্য বাড়ায় চিন্তিত রিয়াদ। আর তাই তেহরানের বলয় থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বের করে আনতেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর জর্ডান সফর। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় শেষ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিজের মেয়াদের শেষ দিন পর্যন্ত কূটনৈতিক তৎপরতা চালানোর কথা জানান তিনি। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়ার ঘটনা নিয়মিত হলেও এবার বিরল ঘটনার সাক্ষী হলো দুই কোরিয়া। শনিবার রাতে কঠোর নিরাপত্তা বেষ্টিত সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করে দক্ষিণ কোরিয়ার এক নাগরিক। তার নিরাপত্তা চেয়ে পিয়ংইয়ং এর কাছে বার্তা পাঠায় সিওল। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। এমনকি ওই ব্যক্তির কপালে কি ঘটেছে তাও জানা যায়নি। অবৈধভাবে প্রবেশ নিয়ে আলোচনার মধ্যেই আবারও শান্তির ডাক দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। নববর্ষ উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আগামী মে মাসে নিজের মেয়াদের শেষ দিন পর্যন্ত দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মুন। পরিস্থিতি স্বাভাবিক করতে নিজ থেকে যা করার আমি করব। একই সঙ্গে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সরকার থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি আশা করছি পরবর্তী সরকারও একই পথ অবলম্বন করবে। এর আগে উত্তর কোরিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনার উদ্যোগ নেন মুন। 2018 থেকে 2019 সাল পর্যন্ত দুই দেশের প্রতিনিধি দল সংকট নিরসনে বৈঠকে বসেন। ঐতিহাসিক এক বৈঠকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও মিলিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ চোখে পড়েনি। রাহানুল রানা, সময় সংবাদ। সৌদি আরবের তাবুক অঞ্চলে শুরু হয়েছে বিরল তুষারপাত। তুষারের সাদা চাদরে ঢাকা পড়েছে পর্বতগুলো। নেচে গিয়ে এই তুষারপাত উপভোগ করছেন তাবুকের বাসিন্দারা। তাদের নাচ গানের এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ আনন্দের যেন শেষ নেই। তুষারের উপরে নাচে গানে সময় পার করছেন সৌদি আরবের তাবুক অঞ্চলের মানুষ। আরব নিউজ জানায়, গেল শনিবার থেকেই পর্বতময় অঞ্চলটিতে তুষারপাত হচ্ছে, আর তা উপভোগ করছেন সাধারণ মানুষ। যদিও এর আগে এমন উদযাপন খুব একটা দেখা যায়নি। এরই মধ্যে তুষারপাত উদযাপনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সৌদি নাগরিকরাও একের পর এক মাধ্যমে এই উদযাপনের দৃশ্য শেয়ার করছেন। প্রত্যেক বছর সৌদির বিভিন্ন এলাকা থেকে তুষারপাত দেখতে তাবুক অঞ্চলে আসে পর্যটকরা। তবে করোনার নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবছর দর্শনার্থীর সংখ্যা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাবুক বাদেও দেশটির অন্যান্য অঞ্চলেও এবছর তুষারপাত হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে রেস্টুরেন্ট ব্যবসায় ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। করোনার ক্ষতি কিছুটা কাটিয়ে আবারও নতুন করে ঘুরে দাঁড়াচ্ছেন তারা। দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি এখন এই ব্যবসার সঙ্গে জড়িত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা বিধিনিষেধের কারণে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশিদের মালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসা। কাতার সরকার বিধিনিষেধ উঠিয়ে নেয় নতুন করে ঝুঁকছেন এই ব্যবসায়। চলতি বছর কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে রেস্টুরেন্ট ব্যবসা চালু করছেন অনেকে। দেশীয় রকমারি খাবারের পাশাপাশি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পর্যটকদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করছেন তারা। 2022 সালে ফুটবল খেলা বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশিরা অনেক ভালো ভালো বিজনেস স্টার্ট করছে। নতুন বছর উপলক্ষে, খেলা উপলক্ষে এই রেস্টুরেন্টটা আবার ওপেন করেছি। সো আমরা সব প্রবাসীদের আন্তরিক আহ্বান জানাচ্ছি যে সবাইকে আসার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। এই ব্যবসার সাথে আমাদের বাংলাদেশে অনেক লোক জড়িত,
তো এই জড়িতের কারণে আমরা সকল বাংলাদেশির উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আসেন, আইসা আমরা ভালো মানের খাবার পাবেন এবং কি দেশের ভাবমূর্তি বাড়বো। কাতারের বিভিন্ন শহরে বাংলাদেশি মালিকানাধীন বহু রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ধারণা করা হচ্ছে এই খাতে ভিনদেশি ও স্বদেশি রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন 10,000-এর বেশি প্রবাসী। সময় সংবাদ, দোহা, কাতার। আবারও জমে উঠতে শুরু করেছে কুয়েতের সুলাইবিয়া আল ফুরদা সবজি মার্কেট। লোকসান কাটিয়ে চাঙ্গা হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলো। করোনাকালীন ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ 22 মাস পর বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয় কুয়েতের বিভিন্ন অঞ্চলের সুপারমার্কেটগুলোর পাশাপাশি জমে উঠতে শুরু করেছে সুলাইবিয়া আল ফুরদা সবজি মার্কেটও। বেচাকেনা বেড়েছে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতেও। এতে করোনাকালীন লোকসান কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন আমাদের এই করোনাকালীন সময়ে বাজার খুব খারাপ গিয়েছিল, ইতিমধ্যে আল্লাহর রহমতে এখন বাজার খুব ভালো যাচ্ছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি এবং ব্যবসা মন্দা অনেক চাঙ্গা হচ্ছে কুয়েতে এবং সকল প্রবাসীরা শান্তিপূর্ণভাবে আছে। বিক্রেতারা মনে করেন সম্প্রতি বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ায় নিজ নিজ কর্মস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানে ফিরেছেন প্রবাসীরা, আর এতেই প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে মার্কেটটিতে। আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, আর বিমান চলছে, লোকজন আসতেছে। আলহামদুলিল্লাহ আমরা কুয়েতের কানুন মোতাবেক আমরা ভালোভাবে চলবো। কুয়েতে ইতোমধ্যে শতভাগ প্রবাসী সহ করোনা টিকার আওতায় এসেছেন অধিকাংশ স্থানীয় নাগরিক। করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বব্যাপী আবারও পরিস্থিতির অবনতি হলেও এখনো পর্যন্ত এর আঁচ লাগেনি কুয়েতে। সময় সংবাদ, কুয়েত। প্রবাসীদের সেবার মান বাড়াতে নতুন বছরের শুরুতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইতালির মিলান কনসুলেট জেনারেল। মিলান শহর থেকে 400 কিলোমিটার দূরের মনফালকন শহরে দুদিনে 1000-এর বেশি প্রবাসীকে দেয়া হয় পাসপোর্ট সংক্রান্ত সেবা। একই সঙ্গে মেয়রের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবং সেবার মান বাড়াতে বছরের শুরুতেই নানা কর্মসূচি হাতে নিয়েছে মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল। মিলান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে মনফালকন শহরে ভ্রাম্যমাণ কর্মসূচির আয়োজন করা হয়। 2 দিনের কর্মসূচিতে 1000-এর বেশি প্রবাসী পান পাসপোর্ট সংক্রান্ত নানা সেবা। বাংলাদেশ সরকারের মিলান কনসুলেটের প্রতিনিধি জনাব জাবেদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি অত্যন্ত আন্তরিক সেবা দেওয়ার পাশাপাশি আমরা মনফালকনের মেয়র মহোদয়ের সাথে আলোচনা করেছি। এখানকার আমাদের যে প্রবাসীরা আছেন তাদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়। তিনি অত্যন্ত সদয় এই ব্যাপারে। ভ্রাম্যমাণ কর্মসূচির পাশাপাশি মনফালকনের মেয়রের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল। বৈঠকে প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশি নারীদের ইতালিয়ান ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়। আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। মনফালকন শহরে অনেক বাংলাদেশি প্রবাসীর বসবাস। তারা ইতালীয় ভাষা ও সিভিক এডুকেশন গ্রহণ করে লাভবান হতে পারে তার জন্য প্রস্তাব করেছি। ইতালির মনফালকনে শহর ও আশপাশের এলাকায় প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। উত্তর ইতালির বিভিন্ন শহরে বসবাস করেন আরও লক্ষাধিক প্রবাসী। মিলান কনসাল জেনারেলের ভ্রাম্যমাণ সেবায় খুশি তারা। সময় সংবাদ, ইতালি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।